সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সাজিদুল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার, জাবিল ফুরুজের মহিলার সংখ্যা ৮ জন, কিন্তু গুণে তো ৯ জন পাইলাম। যেমন স্ত্রী, মাতা, কন্যা, নাতনি, সহোদর বোন, বই পিতৃয় বোন, বই মাতৃয় বোন, দাদি, নানি সমান সমান ৯ জন দেখাইছে। আসলে এই ধরনের প্রশ্ন যারা করে ওনাদেরকে আন্তরিকভাবে খুব ভালো লাগে। এরা একটু সূক্ষ্মদর্শী, অর্থাৎ ভালোভাবে চিন্তা করছে। আমরাও এখানে গুণে সবসময় ৯ জনই পাই, কিন্তু এই ৯ জনের শেষ ২ জনকে একজনই গুনতে হয়। ফারাইজের বাসায় ওনারা বোনের মতো, হ্যাঁ, অর্থাৎ দাদি নানি এই ২ জনকে ফারাইজের বাসায় একজনই গণে। এরকম ভাবে চিন্তা করে। ধরেন একটা লোকের ২টা মেয়ে আছে, ওই ২ মেয়েকে কিন্তু আলাদা আলাদা ২ মেয়ে মনে করে না, একই মেয়ে মনে করে। এরকম দাদি নানির অংশটা একটা অংশের মধ্যে সীমাবদ্ধ। ৬ ভাগের ১ ভাগ, হ্যাঁ, ২ জন জীবিত থাকলেও ৬ ভাগের ১ ভাগই ভাগ করে পাবে। আর দেখা গেছে যে একজন থাকলেও এরকম ৬ ভাগের ১ ভাগ এরকম নিয়ে যাবে, বিশেষ শর্ত সাপেক্ষে, বিশেষ সময়ে, মা না থাকার ভিত্তিতে। ওই বিষয়গুলো এখন আলোচনা করতেছি না, কিন্তু প্রশ্নটা খুব ভালো লাগলো যে আসলে এখানে ৯ জন হইলেও দাদি নানিকে আপনি একসাথে চিন্তা করবেন। দাদি নানিকে ফারাইজের বাসায় একসাথে চিন্তা করে। এগুলি বিভিন্ন এই অবস্থার, বিভিন্ন শিক্ষার বিভিন্ন রকম অবস্থা, বিভিন্ন রকম দিক আছে, যেটা অভ্যন্তরীণভাবে প্রবেশ করলে তখন এইসব বিষয়গুলো সবার সামনে খোলাখুলিভাবে হয়ে ওঠে। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। আপনার এই সুন্দর প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নাম হইল আবু সালে সাহেব। আপনি জানতে চেয়েছেন, মন থেকে দোয়া রইল। আপনাকে, আপনার জন্য অসংখ্য দোয়া রইল। আপনি একটা ভিডিও দেখে আমাদের জন্য দোয়া করতেছেন। তবে প্রত্যেক দাগের অংশ বের করে দিলে ভালো হতো। আসলে প্রত্যেক দাগের অংশ আমরা বিভিন্ন ভিডিওতে বের করে দিছি। এখানে আপনার জন্য আমি আবার একটু একটা ভিডিও, একটা চিত্র এঁকে ওই যে সিএস এবং বিএস বিভিন্ন পর্সার কথা আপনি যে লেখছেন, যেখান থেকে পাঠ উদ্ধার করতে পারেন নাই, এখানে আমি একটা দুইটা দাগকে আপনাকে আলাদাভাবে বের করে দিতে। ধরুন আমাদের এখানে একটা ফর্সা, এটার আমরা অংশগুলো যেভাবে দেখাইছি স্বভাবতই এটাকে এখন বিএস ফর্সা বলতে হবে। এটা একটা বিএস ফর্সা, যেটাকে ২ জন অংশীদার, একজনের নাম হইল আমির আলী, আরেকজনের নাম হইল রজ্জব আলী। হ্যাঁ, আমির আলীর অংশটা দেখাইল ৭৩০, রজ্জব আলীর অংশটা ২৭০, টোটালটা যোগ করে ১০০০। অর্থাৎ এরকম বিএস ফর্সার অংশগুলো টোটালটা যোগ করলে এরকম ১০০০ হবে। আর এখানে আমি ২ জন অংশীদার দেখাইছি, ৫ জন ৭ জন ১০ জনও হইতে পারে, কোনো অসুবিধা নাই। প্রত্যেকের অংশটা এইভাবে আলাদা আলাদা দেওয়া থাকবে। এখন দাগ নং, ২টা দাগ এখানে দেখাইলাম। একটা দাগ হইল ৮৮২ নাম্বার, ৭৮২ নাম্বার দাগ, আর একটা দাগ নাম্বার হইল ৮৭৩ নাম্বার দাগ। আসেন সোজাসুজি ৮৮২ নাম্বার দাগে সম্পত্তি আছে ৭২%, আর ৮৭৩ নাম্বার দাগে, ৭৮২ নাম্বার দাগে ৭২%, ৮৭৩ নাম্বার দাগে ৮৮%। টোটালটা যোগ করে ১ একর ৬০, অর্থাৎ ১৬০% জমি আছে। এখন এখান থেকে ১ নাম্বার কাজ, আপনারা যারা এগুলি বেশিরভাগই আলহামদুলিল্লাহ পারেন, এই ১৬০, ১ একর ৬০ থেকে রজ্জব আলী কতটুকু পাবে, আমির আলী কতটুকু পাবে, এটা বের করার জন্য জাস্ট আপনি যেটা করবেন, ওদের অংশটা দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। টোটাল সম্পত্তি ১৬০, এই জন্য আমরা এখন একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই যে ১৬০ এর সব সময় ১০০০ ভাগের, ১০০০ ভাগের এর যদি রজ্জব আলীটা বাইর করি ২৭০। এখন আমার কাজ হলো ২৭০ আর ১৬০ গুণ করব, ১০০০ দিয়ে ভাগ করব। ১০৬০৬০ গুণ ২৭০৭০ গুণ করার পরে এটাকে আমাকে ভাগ করতে হবে ১০০০ দিয়ে। ১০০০ দিয়ে ভাগ করার পরে আমরা দেখতেছি ৪৩.২%। ৪-১০-৩, ৪৩.২০%। এটা টোটাল সম্পত্তি থেকে রজ্জব আলী পাবে। এখন আমাদের আজকে মূল প্রশ্ন যেটার জবাব দিতে চাইতেছি, সেটা হলো রজ্জব আলী এই দাগ থেকেও পাবে, এই দাগ থেকেও পাবে, হইতে পারে। অথবা রজ্জব আলীর অংশটা সে একটা দাগে নিলে অন্য দাগ থেকে পাবে না, এটাও হইতে পারে। যদি উভয় দাগ থেকে পায়, ধরেন ৮৮ নাম্বার দাগ থেকে রজ্জব আলী কতটুকু পাবে, ৮৮ নাম্বার দাগ থেকেই রজ্জব আলী কতটুকু পাবে, এটা বের করে দিতে পারলে, এটা বের করতে পারলে আপনি অন্যগুলো আশা করি বের করতে পারবেন। ঠিক, এটা বের করাও কোনো কঠিন কিছু না। ৮৮ নাম্বার দাগে, ৮৭৩ নাম্বার দাগে, ৮৭৩ নাম্বার দাগে জমি আছে ৮৮%। এখন আমরা ১৬০ জায়গায় শুধু আমাদেরকে লিখতে হবে ৮৮ এর ঠিক ওই রকমই যে ১০০০ ভাগের
ওর ভাগ হইল 270। দেখেন আর কোনো কিছুই পরিবর্তন হয় নাই, শুধু সম্পত্তির জায়গায় পরিবর্তন হয়েছে। আগে টোটাল সম্পত্তি থেকে যেরকম দিছি, এখন এই দাগ থেকেও যদি কোনো কারণে তার অংশটা দিতে চাই, আমাকে এই দাগের সম্পত্তি যতটুকু আছে ততটুকু এখানে লিখতে হবে, এবং দেখা গেছে যে তার অংশ দিয়ে গুণ করে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা এখন করি যে দেখা গেছে যে 270 গুণ 88, এটাকে আমাকে ভাগ করতে হবে 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করার পরে এই দাগে তার অর্থাৎ এই দাগ থেকে সে পাবে 23.76%। 23.76% এই দাগ থেকে পাবে। এইভাবে ওই দাগ থেকে 72 যে 882 নাম্বার 782 নাম্বার দাগ আছে, সেখানে জমির পরিমাণ আছে 72%, সেখান থেকে কতটুকু পাবে একই প্রক্রিয়ায় আমরা ইচ্ছা করলে যে কোনো দাগ থেকে এইভাবে তার অংশটা বের করতে পারবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না। আপনি জানতে চেয়েছেন জমি বন্টনের হিসাব সঠিক হয় না, কম বেশি হয়, কারণ কি? আসলে কম বেশি হওয়ার কারণটা হইল জমিটা দুই জায়গায় মাপতে হয়। একটা মনে করেন যে আপনি ফিল্ড পর্যায়ে মাপবেন, আর একটা হইল নকশা থেকে জমিটা মাপবেন। এখন ফিল্ড পর্যায়ে কম বেশি হওয়ার কারণ কি? আসলে এটা জায়গা জমি, এইটা যে আপনি একটা ফিলার, একটা খুঁটি, একটা বাঁশ, একটা দেখা গেছে যে ফিলার করেন, যেই কোনো কিছু করেন না কেন, ওখানে 1, 2, 3 ইঞ্চি টেপ পিতা শিকল ধরার সময় কেউ এদিক সেদিক করতেই পারে। জমির আইল যে তৈরি করা হয়েছে, আইলটা ধরেন 1 ফিট 2 ফিট চৌড়া, হ্যাঁ 1.5 ফিট চৌড়া। এখন এটার একবারে মিডল কোনখানে কাপড়ের মাপের মতো সুতা ধরে কেউ নিয়ন্ত্রণ করে না। অনেক সময় 1 ইঞ্চি 2 ইঞ্চি এইদিক সেদিক হয়। তো এই 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক সেদিক হওয়ার দ্বারা আরেক দিকের আইল যখন 200 ফিট 300 ফিট 400 ফিট হয়, মূলটার সাথে অনেক সময় সামান্য কিছু এরকম ভেরিফাই করে, কম বেশি হওয়া এটা স্বাভাবিক। যারা সার্ভের কাজ করে তারা এই জিনিসগুলোকে ব্রেনে রাখিয়েই কাজ করে, এটা হইতে পারে। এখন নকশাতে কেন পার্থক্য হয়? আমাদের দেশে গান্টার স্কেল, গুনিয়া, 330 স্কেল, যেসব স্কেলগুলো দিয়ে জমি পরিমাপ করা হয়, এইসব স্কেল প্রত্যেকটা স্কেল দিয়েই মাপেন না কেন, আপনি দেখবেন কিছু কম ব্যাসের অবকাশ আপনার হাতে থাকবে। এই বিষয়গুলো আসলে যারা সিনিয়র সার্ভে আর ডিটেলস কাজগুলো করে তারাই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে, বুঝবে। যে দেখা গেছে যে গুনিয়া স্কেলে, গান্টার স্কেলে আমি যে অনেক সময় 272 লিং বলতেছি, এটারে কেউ কেউ 273ও বলতে পারে, 271ও একটু বলার অবকাশ রাখে। এই জন্য মূলত আসলে এই বিষয়গুলো যখন আপনি নিয়ন্ত্রণ করবেন, বুঝবেন, স্কেলগুলো সম্পর্কে জানবেন এবং ফিল্ড পর্যায়ে নেমে একাধিকবার মাপামাপি করবেন, সীমানা নির্ধারণের জন্য কিছু কাজ করবেন, এটা অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে যে দেখা গেছে যে কিভাবে এই কম ব্যাস কেন হয়ে থাকে। মূলত এই মৌলিক কারণগুলোর কারণে জমির পরিমাণে একটু কম ব্যাস হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সাইফুল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন উত্তর সীমানায় যার নাম থাকে এই দিয়ে কি বোঝায়। আপনি আমাদের সিএস খতিয়ানের একটা বিষয় নিয়ে মন্তব্য করছেন যে আসলে সিএস খতিয়ানে একটা জিনিস নিয়ন্ত্রণ করছে যে কার উত্তরে কে, কার উত্তরে কে, কার উত্তরে কে, এই জিনিসটা দেখাইছে। এটার দ্বারা আসলে যেটা বোঝায় সেটা হলো এই জমিটার উত্তরে কি আছে, খাল আছে না, নদী আছে না, রাস্তা আছে না, পুকুর আছে না, আব্দুল লতিফ আছে, আব্দুল রজ্জব আলী আছে, আবুল কাশেম আছে, সমীর উদ্দিন আছে, মানে এর উত্তরে কি আছে সেই জিনিসটা একটু বলে দেয়। তাহলে একটা জিনিস নিয়ন্ত্রণ করা জরিপের কাজ সাধারণত উত্তর দিক থেকে শুরু হয়, কার উত্তরে কে, কার উত্তরে কে, কার উত্তরে কে, এই জিনিসটা এইভাবে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এই দ্বারা উত্তর সীমানায় কি আছে সেই জিনিসটাই বোঝায়। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রাজু শেখ সাহেব। আপনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হলো আপনি যে ম্যাপটা আঁকলেন ওই জায়গাটা চেনার জায়গা, তিনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বিক্রি করে যদি আমি কিনলাম, আপনার ম্যাপ হিসাবে শেষের দিকের কনের জমিটা কিনলাম, তাহলে আমার দলিলে কিভাবে লেখা হবে এবং দলিলের সঙ্গে কি এই নকশাটা অ্যাটাচ করে দেওয়া হবে? আপনি ইচ্ছা করলে দলিলের সঙ্গে এই নকশাটা অ্যাটাচ করে দেওয়া যায়। দলিলে দেখবেন, দলিলগুলো খুললে আপনি দেখবেন যে দেখা গেছে যে কলমি নকশা ওখানে আঁকাটা আছে, হ্যাঁ একটা কলমি নকশা ওখানে এরকম এঁকে দিছে। তো ওই কলমি নকশাটা দ্বারাও বোঝা যায় যে এর অবস্থানটা কোথায়, কোন দাগে, কোন অংশে, কিভাবে একবারে ডিটেলস দাগটা এঁকে অনেক সময় আবার এঁকে দেখাই দেয় যে এই অংশে এভাবে দেওয়া হয়েছে। এই জন্য আপনি শেষের দিকে কিনেন, শুরুর দিকে কিনেন, কোনো অসুবিধা নেই। আপনার দলিলের চৌহদ্দিও ভালোভাবে দেওয়া থাকবে এবং এ টু জেড যাবতীয় জিনিসগুলো আপনার বিষয়টা এরকম ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
দলিলের চেহুদ্দি দিলে কতটা সুবিধা কতটা অসুবিধা এই বিষয়েও আমাদের ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটাও এরকম দেখে নিতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আলী আহমেদ সাহেব। আপনি জানতে চেয়েছেন আমার বাবার নামে একটি খতিয়ানে 15 ডিসিমেল জায়গা আছে অন্যের দখলে, এই জমি কিভাবে আমার নামের পর্সায় আনতে পারবো জানাবেন প্লিজ। এখন আপনার বাবা মারা গেছে এইভাবে বলছেন, এখন আপনার বাবা মারা গেছে অটোমেটিক্যালি আপনি আপনার বাবার ওয়ারিশ হিসেবে এই জমির আপনি মালিক। কোনো কারণে যদি অন্যের নামে হয়ে যায়, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো অন্যের নামের বিরুদ্ধে আপনাকে কেস করে মিসকেস করে এই জিনিসটাকে আপনার নামে আনতে হবে। কোনো কারণে ভুলবশত রেকর্ড হয়তো ওদের নামে চলে গেছে, আপনি যদি মৌলিক আসলে আপনার বাবার মালিকই হন, আপনার বাবা যদি কোনো কারণে বিক্রি নাই করে, ওদের কাছে যদি কোনো কারণে না দেয়, ওরা যদি আপনার বাবার অন্য কোনো ওয়ারিশ হিসাবে দাবিযুক্ত না হয়, যেমন আপনার বাবার ফুফু বা এরকম কেউ অনেক সময় এরকম ভিত্তিতে নিতে পারে, এগুলি ডিটেলস বলেন নাই, কিন্তু ওই যদি থার্ড পার্টি যদি কোনোভাবে আপনাদের এই সম্পত্তির মালিক না হয় তাহলে অবশ্যই এই সম্পত্তির মালিক আপনি। তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার মালিকানা দিয়ে দেখা গেছে যে এই যে সেটেলমেন্ট অফিসগুলো আছে যদি ওই জরিপের ওই সময়গুলোর মধ্যে হয় তাহলে ওখানে মিসকেস করা যায়, আর না হলে এরকম কোর্টের মাধ্যমে হলেও এই বিষয়টাকে সমাধান করতে হবে। আপনি এটার হকদার, আপনি ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ আপনাকে এটা নিয়ন্ত্রণ করে এই জায়গাটা আপনাকে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল নুরুল আমিন সাহেব। আপনি জানতে চেয়েছেন আমার একটা জমি আছে 42%, জমিটার লম্বায় আছে 150 ফুট, ফাঁসে কত ফিট হবে? এটা খুবই সহজ একটা জিনিস, সেটা হইল 42%কে আপনি প্রথমে 435.60 দ্বারা গুণ করবেন। এখানে গুণ করলে 18,295.20 বর্গফুট হয়েছে। এখন এইটাকে যেহেতু এক পাশ 150 ফুট, এটা দ্বারা আপনি ভাগ করবেন অপর পাশ পাওয়ার জন্য। অপর পাশ পাওয়ার পরে আপনি এখানে যেটা পাইছেন সেটা হইল 121 ফুট। হ্যাঁ, আরো দেখা গেছে যে একবারে পয়েন্টগত 96-97 আসছে, পয়েন্ট এরকম 96 ফুট। তো 96 ফুটকে যদি আপনি আবার ইঞ্চি বানান, এটা 11 ইঞ্চি, একবারে 90%-এরও বেশি আর কি, যার কারণে এইটাকেও আপনি 12 ইঞ্চি এরকম বলতে হবে। এই জন্য সর্বশেষ সিদ্ধান্ত এখানে যেটা ধরবে সেটা হলো 122 ফুট আপনাকে দেবে। যেহেতু জায়গা জমির ক্ষেত্রে আধা ইঞ্চির এখনো হিসাব কখনো ধর্তব্য না, সুতার হিসাব কখনো ধর্তব্য না, যার কারণে এখানে 1-2 সুতা কম পড়লেও আপনাকে 122 ফিট অপর দিকে দিতে হবে। অর্থাৎ একদিকে যদি 150 ফিট হয় এটা দৈর্ঘ্য হয়ে গেল, প্রস্থটা যদি আপনার 122 ফিট হয় আপনি দেখবেন আপনার জমির পরিমাণ হবে 43%। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।